Hello, Assalamu alaikum, Dr. Nurshad, one of the cardiologists from New York City. আজকে কথা বলবো কিসিং থেকে 10টি ডিজিজ হতে পারে সেগুলি নিয়ে আলাপ করব। কিসিং শব্দটা আমরা যে শুধুমাত্র যেকোনো ইন্টিমেট মুহূর্তে বোঝায় শুধু সেটি না, অনেককে আদর করেও আমরা অনেক সময় কিস দিয়ে থাকি ছোট বাচ্চাদের। তো কিস থেকে কি ধরনের ডিজিজ হতে পারে সেগুলি নিয়ে আলাপ করব। সর্বপ্রথম হচ্ছে যে মনোনিউক্লিওসিস। এটি আবার কি? এটির নামই হচ্ছে কিসিং ডিজিজ। এটি অ্যাবস্টেন বার ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এটি সাধারণত স্যালাইভার মধ্যে থাকে এবং এটি যখনই কাউকে কিস দেওয়া হয়ে থাকে এই ভাইরাসটা এক্সট্রিমলি কন্টেজিয়াস, এক্সট্রিমলি ছোঁয়াচে এবং অন্যের কাছে এটা চলে যায় এবং এটি 1 থেকে 2 মাসের মধ্যে এটি ইনফেকশনটা সিমটমটা দেখা দিতে পারে। তো এটি অনেকটা কিন্তু ফ্লু মতো, যেমন আপনার ফিভার হবে, সোর থ্রোট হবে, মাসল পেইন হতে পারে, ফ্যাটিগ হতে পারে, উইকনেস হতে পারে, লিম্ফ নোডটা একটু সোলেন হয়ে যেতে পারে। তো ওভার টাইম এটা ভালো হয়ে যাবে, কিন্তু নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর মনোনিউক্লিওসিস। এটির জন্য অনেক পানি পান করতে হবে, রেস্ট করতে হবে, একটু মেডিকেশন নিতে হবে। এই জন্য বাচ্চাদেরকে কখনো যাতে কিস না দেওয়া হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন, বিশেষ করে ছোট বাচ্চাদের। তারপরে হচ্ছে যে সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস এটিও কিন্তু স্প্রেড হয়ে থাকে সালাইভার মাধ্যমে, যদিও এটি স্প্রেড হতে পারে ব্লাড, ইউরিন, সিমেন, ব্রেস্ট মিল্ক এগুলোর মাধ্যমে। কিন্তু সাইটোমেগালোভাইরাস বেসিকলি ভাইরাস, এটা হারপিস ফ্যামিলিসের মধ্যে অন্য হারপিসের মতো এবং এটি কিন্তু অনেক দিন ডরমেন্ট থাকতে পারে বডির মধ্যে। দেখি সিমটমটা কিন্তু ওই যে আগে বললাম ফ্লুর মতো, ফিভার, মাসেল এক, অনেক সময় অনেক সিভিয়ার ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, সিজার হতে পারে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হতে পারে। হ্যাঁ, তো এটি কিন্তু বিশেষ করে যাদের ক্যান্সার আছে, যাদের এইডস আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সুস্থ হেলথি ইমিউন সিস্টেমদের সাধারণত এটি খুব একটা বেশি দেখা যায় না। তারপর কিসিং ডিজিজ থেকে গাম ডিজিজ হতে পারে। গাম ডিজিজ যেটিকে আমরা পেরিডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস বলে থাকি। এটা যদিও এক্স্যাক্টলি কিসিং থেকে হয় না, কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া যে আমাদের থাকে মাউথের মধ্যে সেটি কিন্তু বিল্ড আপ হয়ে যখন কিস করা হয়ে থাকে সেটি গিয়ে জিঞ্জিভাইটিস করতে পারে। অ্যাগেইন জিঞ্জিভাইটিস তো আমরা সবাই জানি, গানটা লাল হয়ে যাবে, ব্যথা লাগবে যখন ব্রাশ করতে যায়। হ্যাঁ, তো এই ধরনের পেরিওডন্টাল ডিজিজ হয়ে থাকে, যাতে প্ল্যাকটা বিল্ড আপ হয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিল্ড হয়ে মাড়িতে এই ধরনের প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে যে হারপিস ভাইরাস। এই হারপিস ভাইরাসটা কিন্তু নাম্বার 2 না, নাম্বার 1। নাম্বার 1 হারপিস ভাইরাসটা কিন্তু সাধারণত সালাইভা থেকে হয়ে মাউথের মধ্যে অনেক সময় ব্লিস্টার হয়ে যায়। অনেক সময় মুখে দেখবেন অনেকের ছোট, ছোট একটু বিচির মতো হয়, একটু পানি জাতীয়র মতো হয়ে থাকে, হ্যাঁ? এটি কিন্তু আ হয়ে থাকে এবং এটি তো অনেক সময় ফিভার হতে পারে এবং এটি যাদের হয়ে থাকে খুবই কেয়ারফুল যাতে কিসিং না করে থাকেন কাউকে। হ্যাঁ? এটি কিন্তু খুবই ছোঁয়াচে। তারপর বলব মেনিনজাইটিস। এটি কিন্তু এক্সট্রিমলি সিরিয়াস ডিজিজ। এটি হচ্ছে যে মেনিনজাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য মেনিনজিস। মেনিনজিস মিনস হচ্ছে যে ব্রেইনের যে লেয়ার আছে আমাদের উপরে, হ্যাঁ? তো এটি কিন্তু সেই সালাইভা থেকে যদি এটি ব্রেইনে যায় তখন কিন্তু এটি খুবই মারাত্মক প্রবলেম করে থাকে। হুম? নাইজেরিয়াতে 2017 এ 1000 লোক মেনিনজাইটিস আউটব্রেক মারা গেছে এবং এটির সিম্পটম হচ্ছে যে অসম্ভব নাক ব্যথা করা, হেডেক হওয়া, নাউজিয়া, ভমিটিং এন্ড অফ কোর্স ফিভার। ফিভার তো থাকতেই হবে এবং এটা কিন্তু লাইট একদম তখন আ সহ্য হয় না। হুম? তারপর যেটা বলব সেটা হচ্ছে মাম্পস। মাম্পস অ্যাগেইন এটি ভাইরাস, এটি থাকে সালাইভা প্রোডিউসিং গ্ল্যান্ড এর মধ্যে এবং এটি কিন্তু যখন ভ্যাকসিনেশন ঠিকমতো না হয়ে থাকে, এটি কিন্তু ইজিলি কিন্তু আউটব্রেক হতে পারে। ইজিলি কিন্তু অন্যের কাছে যেতে পারে সালাইভার মাধ্যমে। তো যাদের বিশেষ করে আ মাম্পস আছে কিংবা যারা আ এই ধরনের ইনফেকশন আছে, কোনো অবস্থাতে যাতে কিসিং না করে থাকুন। হুম? এবং মাম্পস কিন্তু অনেক ডেঞ্জারাস। মাম্পস অনেক সময় আ আ পুরুষদের টেস্টিকেলের উপর প্রবলেম ফেলে থাকে। অনেক সময় এটি আ তাদের তাদেরকে ইনফার্টিলিটিও করে থাকে। তারপর যেটা বলব সেটা হচ্ছে রুবেলা, যেটাকে আমরা জার্মান মিজলস বলে থাকি।
এটা খুবই মাইল্ড সিম্পটম করলেও বিশেষ করে সিরিয়াস হতে পারে প্রেগন্যান্ট মহিলাদের, বিশেষ করে ডেভেলপিং বেবিদের। হ্যাঁ? তো প্রেগন্যান্ট মহিলারা এইজন্য যখনই রুবেলা হয়ে থাকে তখন অনেক সময় মিসক্যারেজ হতে পারে, স্টিল বার্থ হতে পারে। তো খুব খেয়াল রাখতে হবে এবং এই রুবেলাটাও কিন্তু সালাইভার মাধ্যমে এটি কন্টাক্ট হয়ে থাকে। হুম? তো সেইজন্য যাদের রুবেলা আছে তাদের ক্ষেত্রে শেয়ারিং ফুডস, ড্রিংক, কিসিং এগুলো কিন্তু খুবই নো, নো, নো। এবং এটি বুঝবেন কিভাবে? এটিতে হ্রাস হয়ে থাকে হঠাৎ করে। জ্বর হবে, জয়েন্টে ব্যথা হবে, হেডেক, রানি নোজ, ইরিটেটেড আইজ এই ধরনের হতে পারে। হ্যাঁ? তারপর পরেরটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা। আপনারা জানেন যখন কারো যদি ফ্লু হয়ে থাকে, ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে, হ্যাঁ? তখন কিন্তু এই ড্রপলেটটা সালাইভার মাধ্যমে যেতে পারে, স্নিজের মাধ্যমে যেতে পারে, টকিং এর মাধ্যমে যেতে পারে এবং বুঝতে পারছেন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হলে ফিভার, সুট থ্রোট হয়, বডি এক হয়ে থাকে, টায়ার্ড লাগে। তো সুতরাং এই সময় প্লিজ অন্তত ২ সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের কিসিং নাই। তারপর যেটি বলব সেটি হচ্ছে হেপাটাইটিস সি। খুবই ইনফেকশাস ডিজিজ। এটি হেপাটাইটিস সি ভাইরাসের দ্বারা হয়ে থাকে। যদিও এটি ব্লাড বর্ন ইনফেকশন মিনস ব্লাডের মাধ্যমে যায়, কিন্তু অনেক সময় এটি সালাইভার মাধ্যমে যেতে পারে এবং মাদার টু বেবিতে হতে পারে ব্লাডের মাধ্যমে ইনফেক্ট ব্লাডের মাধ্যমে এই ইনফেকশনটা চলে যাওয়ার জন্য। কিন্তু এটি কিন্তু শুধু যে ইন্টারকোর্সের মাধ্যমে হয় শুধু সেটি না, কিসিং এর মাধ্যমেও হয়ে থাকে। তো সুতরাং খুবই কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যাদের হেপাটাইটিস সি ভাইরাস আছে কোনো অবস্থাতে যাতে এই ধরনের যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম খুব খেয়াল রাখতে হবে। তারপর বলব সর্বশেষে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিও অনেকটা হেপাটাইটিস সি ভাইরাসের মতো খুবই ফ্রিকুয়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড হেপাটাইটিস বি। কিন্তু যখন এটা ক্যারিয়ার থাকে, ইনফেকশনটা থাকে তখন খুবই ডেঞ্জারাস। বাথরুমের বিভিন্ন সারফেস গুলি ব্যবহার করার ব্যাপারে এগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। তো সুতরাং আজকে বললাম কিসিংকে কত ধরনের ডিজিজ হতে পারে সেটা বললাম। তো একটু খেয়াল রাখবেন যাদের এই ধরনের কোনো ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কোনো অবস্থাতে যাতে কিসিং না করা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।